তামাদি সময় শেষে যদি কোনো মোকদ্দমা আপিল দরখাস্ত দায়ের করা হয়, সেক্ষেত্রে উক্ত মোকদ্দমা আপিল দরখাস্তের পরিণতি কী হবে, সে সম্পর্কে কোথায় কোন আইনে আলোচনা করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত শুনুন। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। আমার এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ তামাদি আইনের ক্ষেত্রে। এখন আমরা জানব কোথায় আলোচনা করা হয়েছে। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 3 ধারায় উল্লেখ করা হয়েছে যে তামাদি সময় শেষে যদি কোনো মোকদ্দমা দায়ের করা হয়, সেক্ষেত্রে মোকদ্দমাটির পরিণতি কী হবে। যে এই তামাদি আইনের 4 থেকে 25 ধারা সহ যে প্রথম তফসিলে যে নির্ধারিত তামাদি সময় উল্লেখ করা হয়েছে, উক্ত সময়ের পর যদি কোনো ব্যক্তি মোকদ্দমা আপিল দরখাস্ত দায়ের করে, সেক্ষেত্রে অপরপক্ষ কি বিবাদী পক্ষ যদি কোনো আপত্তি না দেন, তারপরও বিজ্ঞ আদালত কী করবেন, মোকদ্দমাটি বা আপিল বা দরখাস্ত খারিজ করে দিবেন। এই 3 ধারা থেকে বিভিন্ন সময় কোশ্চেন এসে থাকে যে মোকদ্দমা দায়েরের যে তামাদি সময় আছে, ওই নির্ধারিত সময়ের ভিতরে যদি মোকদ্দমা দায়ের না করেন, সেক্ষেত্রে মোকদ্দমাটি কী হবে, মোকদ্দমাটি খারিজ হবে। দেখবেন বিগত সালে এই কোশ্চেনটি বিভিন্ন পরীক্ষায় দেওয়া হয়েছে, বিভিন্ন সালে দেওয়া হয়েছে। তারপরে কথা, 3 ধারায় কয়টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা 3 বিষয়বস্তু 3 মোকদ্দমা আপিল দরখাস্ত, এই 3টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 3 ধারা আদালতের জন্য কী ধরনের ক্ষমতা, বাধ্যতামূলক ক্ষমতা, আদালত দিতে বাধ্য। তারপরে যে এক্ষেত্রে যদি প্রশ্ন আসে 3 ধারা তামাদি সময় শেষে যদি বিবাদী পক্ষ আপত্তি নাও দেয়, সেক্ষেত্রে কি আদালত তার মোকদ্দমাটি খারিজ করতে পারবেন? হ্যাঁ, মোকদ্দমাটি খারিজ করতে পারবেন। মূলত 3 ধারা মোকদ্দমা দায়েরের ক্ষেত্রেই আমরা বেশি মোকদ্দমা দায়েরের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা হয়, আপিল বা দরখাস্তর ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় না। যেহেতু এখন পর্যন্ত সংশোধন হয়নি, যা আইনে আছে সেটাই আমাদের পড়তে হবে। কারণ আপিল দায়েরের ক্ষেত্রে 5 ধারায় বিলম্ব মওকুফের দরখাস্ত দেওয়া যায়, দরখাস্ত দায়েরের ক্ষেত্রে বিলম্ব মওকুফের আবেদন করা যায়। এই জন্য মূলত মূল মোকদ্দমার ক্ষেত্রে এই 3 ধারায় অ্যাপ্লাই হয়, কিন্তু এখনও সংশোধন হয়নি বিধায় যেটা আইনে বলবৎ আছে, কার্যকর আছে, সেটাই আমাদের বলতে হবে। এখন 3 ধারার ব্যাখ্যা আমরা অনেকেই পড়ি না। 3 ধারার ব্যাখ্যায় কী বলা হয়েছে, যে একটি মোকদ্দমা দায়ের বা দাখিল বা পেশ করা হয়েছে বলে গণ্য হবে কখন, যা আর্জিটি যদি উপযুক্ত অফিসারের নিকট দায়ের করা হয়, সেক্ষেত্রে কী হবে, দেওয়ানি মোকদ্দমা দায়ের হয়েছে বলে গণ্য হবে। দেওয়ালিয়া মোকদ্দমার ক্ষেত্রে যে অনুমতির জন্য কার নিকট মোকদ্দমা দায়ের করলে দায়ের হয়েছে বলে গণ্য হবে, সেক্ষেত্রে যে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট। আমরা দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে পেয়েছি কি দায়ের হবে বলে যে উপযুক্ত অফিসারের নিকট, আর দেউলিয়ার ক্ষেত্রে কি উপযুক্ত কর্তৃপক্ষের নিকট যখন আবেদন করা হবে, তখন দেউলিয়া মামলা দায়ের হয়েছে বলে গণ্য হবে। পরবর্তী একটা কোশ্চেন, যে অনেক সময় যে অনেক কোম্পানিগুলো তাদের ফল্টের কারণে তাদের কোম্পানিগুলো বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ওই কোম্পানির কাছে বিভিন্ন যে পাওনা আছে, ঋণী আছেন, তারা কোথায় কার কাছে আবেদন করবেন, সরকারি লিকুইডেটরের কাছে কি করবেন, আবেদন করলেই তাদের মোকদ্দমাটি দায়ের হয়েছে বলে গণ্য হবে। বাংলা হলো অবসায়কের নিকট। এই বিষয় সম্পর্কে আমরা যে 3 ধারার ব্যাখ্যা অনেকেই পড়ি না, কিন্তু 3 ধারার ব্যাখ্যা থেকে যে মোকদ্দমাটি দায়ের হয়েছে বলে গণ্য হবে কখন, কার নিকট দায়ের করলে, এই জায়গা থেকে এমসিকিউ আসতে পারে। পরের কোশ্চেন, দেওয়ানি মোকদ্দমার জন্য অনুমতির জন্য কার নিকট আবেদন করলে মোকদ্দমাটি দায়ের হয়েছে বলে গণ্য হবে। তারপরে হলো একটি কোম্পানি বন্ধ করে দিল আদালত, সেক্ষেত্রে ওই কোম্পানির কাছে যারা পাওনা আছেন, তারা কার কাছে ওই দাবি করবেন পাওনা টাকা, যে সরকারি লিকুইডেটর আছেন তার কাছে আবেদন করলে তাদের মোকদ্দমা দায়ের হয়েছে বলে গণ্য হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে তামাদি সময় শেষে যদি কোনো মোকদ্দমা আপিল দরখাস্ত দায়ের করা হয়, সেক্ষেত্রে এর পরিণতি কী হবে, ওই উক্ত মোকদ্দমা আপিল দরখাস্ত খারিজ হবে বলে গণ্য হবে। এক্ষেত্রে বিবাদী পক্ষের আপত্তি দিলেও হবে, না দিলেও হবে, এটা আদালত দিতে বাধ্য। আল্লাহ হাফেজ।